নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। 28 ফেব্রুয়ারি আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ শুরু হয়েছিল এবং 12 মাস পর্যন্ত এখনও চলছে। এবং এতে করে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের দুই তরফেরই ক্ষতি হয়েছে। যদিও বেশি ক্ষতি হয়েছে ইরানের, কিন্তু এখন পর্যন্ত ইরানও পাল্টা দিয়ে যাচ্ছে। আমেরিকান যুদ্ধের জাহাজে হামলা করছে, তেলবাহী জাহাজে হামলা করছে, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, আরব আমিরশাহীর মতো দেশগুলোর মার্কিন সেনাঘাঁটিতে হামলা করছে এবং দেশগুলোর উপরও হামলা করছে ইরান। এবং এতে করে বিশ্বের মধ্যে তেল আমদানির ক্ষেত্রে স্তব্ধতা দেখা দিয়েছে এবং সারা বিশ্ব এর ফল ভোগ করছে। আর সূত্রের খবর, এখন পর্যন্ত আমেরিকার 150 জনের মতো সেনা নিহত হয়েছেন। অন্যদিকে ইরানে প্রায় 3000-এর উপর সেনাসহ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। সবথেকে দুঃখজনক যে মৃত্যু সামনে এসেছিল সেটা হলো একটি স্কুলে 150 জন ছাত্রীর মৃত্যু, যা পৃথিবীর মানবতাকে নাড়িয়ে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইরান 3টি শর্ত দিয়েছে যুদ্ধ বন্ধ করার জন্য আমেরিকা এবং ইসরায়েলকে, এবং সেই 3টি শর্ত দেখে মনে হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ইরান অযৌক্তিক শর্ত দিয়েছে। শর্ত মানবে সেই বিষয় কিন্তু আলোচনায় ইরান আনেনি, শুধু নিজেদের শর্ত সামনে এনেছে। কিন্তু বর্তমান পরিস্থিতির দাঁড়িয়ে কে বেশি ক্ষতিগ্রস্ত নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় ইরান, কারণ ইরানের 60% পরমাণু ধ্বংস হয়ে গেছে, এটা এখন পর্যন্ত খবর এসেছে, এবং ক্ষেপণাস্ত্রও অনেকগুলো ধ্বংস হয়ে গেছে। যার কারণে প্রথম দিকে যেভাবে ইরান হামলা করছিল সেভাবে কিন্তু এখন হচ্ছে না। তাই এটা অনুমান করা যায় যে ইরানের হামলা ধীরে ধীরে কমে আসছে। এবং এটাও খবর আসছে যে হরমুজ প্রণালী বন্ধ করার জন্য যে চেষ্টা করে যাচ্ছিল ইরান, সেই হরমুজ প্রণালীতেও ইরানের যুদ্ধ কৌশল দুর্বল করে দিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। এবং যেভাবে আমেরিকার উপর হামলা জারি রেখেছে তাতে অচিরেই ইরান আরও দুর্বল হবে বলে আমরা জানি। কিন্তু সেই শর্তগুলো কি যেগুলো ইরান দিচ্ছে এবং যেগুলো নিয়ে স্বাভাবিকভাবেই নিরপেক্ষ মানুষের মধ্যে প্রশ্নটা আসবে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। যে 3টি শর্ত ইরান সামনে রেখেছে সেগুলো হলো যে সার্বভৌম রাষ্ট্র হিসেবে তেহরানের অধিকারের স্বীকৃতি, 2 যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রদান, ভবিষ্যতে আগ্রাসন হবে না এই আন্তর্জাতিক গ্যারান্টি। ভবিষ্যতে ইরান ভালো আচরণ করবে এই গ্যারান্টিও কিন্তু দিতে পারবে না। তাই ভবিষ্যতে আগ্রাসন হবে না এই গ্যারান্টি আমেরিকা, ইসরায়েল অনেক দূরের কথা, কারণ তারা সাম্রাজ্যবাদী দেশ, দেবে না। সেই সঙ্গে যুদ্ধের ক্ষতিপূরণ সেটাও সম্ভব নয়, অন্ততপক্ষে ইসরায়েল এবং আমেরিকার মতো দেশ যদি থাকে, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। কিন্তু ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকা হামলা কেন করেছিল এটা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় যে পরমাণু কর্মসূচি যদি ইরান বন্ধ করে দিত তাহলে এই হামলার মুখোমুখি হতে হতো না ইরানকে। তারপর সন্ত্রাসী সংগঠনকে যে ইরান মদদ দেয় এবং ইসরায়েলের উপর এই সন্ত্রাসী সংগঠন, ইরানের সাহায্যপ্রাপ্ত সন্ত্রাসী সংগঠন হামলা করে, এটা অস্বীকার করার জায়গা নেই। 2023 সালে আমরা দেখতে পেয়েছি হামাসের আক্রমণে 1200 ইসরায়েলির নিহত এবং 250 জন ইসরায়েলিকে পণবন্দি করে নেওয়া, যার কারণেই হামাসের উপর 2-2.5 বছর থেকে ইসরায়েল হামলা করেছিল এবং 72,000 প্যালেস্তানিকে নিহত করেছিল ইসরায়েল। শুরুটা কে করেছিল? হামাস, হুতি, হিজবুল্লাহ মতো সন্ত্রাসী সংগঠনকে যে ইরান অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করে, এটা একদম সত্যি। আর সেই হামাস, হুতি, হিজবুল্লাহ 2 বছর থেকে ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাচ্ছিল। কেন?
সন্ত্রাসী সংগঠনকে কেন একজন রাষ্ট্র হিসাবে সাহায্য করবেন? এটা কি কখনো মেনে নিতে পারে? পৃথিবীর কেউ মানবে না, এটা কারো পক্ষে মানা সম্ভব নয়। পাকিস্তান যেভাবে ভারতের বিরুদ্ধে লস্করি তৈয়বা, হিজবুল মুজাহিদিন, জৈশ ই মুহাম্মদের মতো সন্ত্রাসী সংগঠনকে অস্ত্র দিয়ে সাহায্য করে, এটা কোনো অবস্থায়, অর্থাৎ দেখা যাচ্ছে যে ইরান সন্ত্রাসী সংগঠনকে লালন পালন করে, যার কারণেই ইরানের হাতে পারমাণবিক অস্ত্র তৈরি হোক সেটা পৃথিবীর কোনো দেশই চাইবে না। যদি ইরান হামাস, হিজবুল্লাহ, হুতির মতো 12টি সন্ত্রাসী সংগঠনকে অস্ত্র দিয়ে সাহায্য না করত, তাহলে ইসরায়েলের এত মাথা ব্যথা হতো না ইরানের হাতে পরমাণু অস্ত্র গড়ে ওঠা নিয়ে। এবং ইসরায়েলের মাথা ব্যথা না হলে আমেরিকাও ততটুকু ইরানকে নিয়ে এত গুরুত্ব দিত না। কিন্তু হচ্ছে এই দুইটা কি ইরান নিঃশর্তভাবে মানবে? সেই শর্ত দিয়েছে আমেরিকা এবং ইসরায়েলকে। তাই ইরান যে শর্ত দিয়েছে নিজেদের স্বার্থের ক্ষেত্রে, সেগুলো মনে হয় না আমেরিকা এবং ইসরায়েল মানবে, এবং মানা তাদের পক্ষে সম্ভব না। কারণ এই যুদ্ধটাই আমেরিকা এবং ইসরায়েল শুরু করেছে পরমাণু কর্মসূচি বন্ধ এবং সন্ত্রাসী সংগঠনকে সাহায্য করা পুরোপুরি বন্ধ করার জন্য। সেই দুটি শর্তের জন্য যেহেতু যুদ্ধ, সেই দুটি শর্ত মানা কিন্তু ইরানের জন্য এমন কঠিন নয়, কিন্তু সেগুলো মানবে না। কারণ ইরান যদি পারমাণবিক অস্ত্রে শক্তিশালী হয়ে যায়, স্বাভাবিকভাবেই ভয়টা থেকে যায় হামাস, হিজবুল্লাহ, হুতির হাতে ইরান সেই পারমাণবিক অস্ত্র তুলে দিতে পারে। এবং ইরানের যে স্বপ্ন ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার, এবং এক্ষেত্রে হামাসকে কাজে লাগাচ্ছে, হামাস সেই ঘটনাটা ঘটিয়ে দিতে পারে, আশঙ্কার জায়গাটা থেকে যাচ্ছে। কারণ সন্ত্রাসী সংগঠনকে কখনো বিশ্বাস নেই। এক্ষেত্রে হয়তো আমার যারা দর্শক তারা বিশ্বাস করবে না, কিন্তু পাকিস্তান কি করছে, পাকিস্তান যেসব করছে, ভারত আর ইসরায়েল তো সেম নেই। কারণ ইসরায়েলকে তারা দোষারোপ করছে, কিন্তু ভারতের দোষটা কোথায়? ভারতের তো একটাও দোষ নেই। তাহলে পাকিস্তান এভাবে ভারতকে সন্ত্রাসী সংগঠন দিয়ে এভাবে নাস্তানুবোধ করছে কেন? এখানেই পরিষ্কার যে সন্ত্রাসী সংগঠনকে কোনো অবস্থায় বিশ্বাস করা যায় না। সেই হিসাবে সন্ত্রাসকে মদতদাতা ইরান এবং পাকিস্তানকেও বিশ্বাস করা যায় না। এবং সেই অবিশ্বাসের জায়গা থেকে আমেরিকা ইসরায়েল ইরানকে হামলা করেছে এবং আক্রমণ করেছে। অন্যদিকে ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও কিন্তু বিশ্বাসযোগ্য নয়। হ্যাঁ, আয়াতুল্লাহ আলী কামেনি এবং তার উত্তরাধিকারীরা ইরানে রাজনীতি করার অধিকার রয়েছে, কিন্তু রেজা পেহলভি যিনি ইরানের মানুষ, তার কি অধিকার নেই ইরানে রাজনীতি করার? তাহলে তাকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না কেন? তিনিও তো ইরানের মানুষ। তাহলে আপনারা যদি আয়াতুল্লাহ আলী কামেনিকে নিরপেক্ষভাবে বিচার করেন, তাহলে রেজা পেহলভি কী অন্যায় করেছিলেন? তাকে কেন রাজনীতি করতে দেওয়া হচ্ছে না? নাকি শুধু সাম্প্রদায়িক মানসিকতার কারণেই আয়াতুল্লাহ আলী কামেনি এবং তার পুত্রকে আপনারা সমর্থন করছেন, কিন্তু রেজা পেহলভিকে সমর্থন করছেন না? তিনি তো 19 বছর বয়সে ইরান থেকে চলে গিয়েছিলেন, কিন্তু এখন ইরানে রাজনীতি করার ইচ্ছা তার রয়েছে। ইরানি হিসেবে অবশ্যই তার অধিকার রয়েছে দেশে রাজনীতি করার। তাহলে তাকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে কেন? অন্যায়ভাবে তাকে কেন দেশে থাকতে দেওয়া হচ্ছে না? এ কথাটা কি জবাব রয়েছে আপনাদের কাছে? এটাও কিন্তু সত্যি, দেশের প্রতিটা নাগরিকের যদি অন্যায় অপরাধ না করে থাকেন রাজনীতি করার অধিকার রয়েছে। তাহলে রেজা পেহলভিকে কেন আপনারা সমর্থন করছেন না? আয়াতুল্লাহ আলী কামেনিকে, মুস্তাফা আলী কামেনিকে যদি সমর্থন করে থাকেন, তাহলে রেজা পেহলভি কী দোষ করেছিলেন? তাকে কেন রাজনীতি করতে দেওয়া হচ্ছে না? তাহলে একনায়কতন্ত্রের সমর্থন কেন করছেন? রেজা পেহলভি তো গণতন্ত্র চাইছেন, তাহলে গণতন্ত্রটাকে কেন বিশ্বাস করছেন না? তার মানে আপনারা একটা ধর্মীয় রাষ্ট্র চান। সারা পৃথিবী সবগুলো দেশ কি ধর্মীয় রাষ্ট্র ইরানের মতো হওয়া উচিত? আপনারা যারা ইরানকে সমর্থন করছেন নিশ্চিতভাবেই চাইবেন না। তাহলে ইরানকে কেন ধর্মীয় রাষ্ট্র হিসেবে চাইছেন, একনায়কত্ব চাইছেন? তাহলে পৃথিবীর সমস্ত দেশগুলো
একনায়কতন্ত্র চালু হোক, এটাও চাইছেন। যদি ইরানকে সত্যিকার অর্থে সমর্থন করেন তাকে, তাহলে আপনারা ইরানের একনায়কতন্ত্র সমর্থন করছেন, ইরানের ধর্মীয় রাষ্ট্র সমর্থন করছেন। সেটা চাইছেন সারা পৃথিবীর সমস্ত দেশ ধর্মীয় রাষ্ট্র হোক এবং একনায়কতন্ত্র চালু হোক। তাহলে কি দেশ বা পৃথিবী বাসযোগ্য থাকবে? নিশ্চিতভাবেই থাকবে না। তাহলে সমর্থন করছেন কেন? আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণকে সমর্থন করা যায় না, এটা আমিও বলছি। কোনো অবস্থায় সমর্থন করা যায় না। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এভাবে হামলা করে দেশটাকে বিধ্বস্ত করা কোনো অবস্থায় কাম্য নয়। কিন্তু এটাও কাম্য নয় একনায়কতন্ত্র এবং ধর্মীয় রাষ্ট্র ইরানে থাকুক, এটাও তো সত্যি। এবং সন্ত্রাসকে মদতদাতা ইরানের পারমাণবিক অস্ত্র গড়ে উঠুক, সেটাও কেউ চাইবে না। কারণ সন্ত্রাসী মানেই মানুষ খুন করার সংগঠন। সেই সংগঠনকে আপনারা কেন সমর্থন করছেন? তাহলে ইরান এবং ইসরায়েল যেভাবে মানুষ খুন করছে, আপনাদের মধ্যে তফাৎটা কোথায় রইল? আরেক খুনিকে সমর্থন করবেন, আরেক খুনি হামলা করায়? এটা হতে পারে নাকি? আমি যেমন ইরান এবং ইসরায়েলের হামলার বিরুদ্ধে, তেমনি বর্তমান ইরানের একনায়কতন্ত্র এবং ধর্মীয় রাষ্ট্রের বিরুদ্ধে, দুটির বিরুদ্ধে। আর ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে এবং সংখ্যাগরিষ্ঠ ইরানির ভোটের মাধ্যমে ইরান শাসন করুক যে কোনো দল, তাতে কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু আপনারা পরিষ্কার একনায়কতন্ত্র এবং ধর্মীয় রাষ্ট্রকে সমর্থন করছেন, এটা কি করে সমর্থন করা যায়? আর আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণকে সমর্থন না করেও বলছি যে ইরান যে শর্ত দিয়েছে সে শর্ত কোনো অবস্থায় ইসরায়েল এবং আমেরিকা মানবে না। যদি ইরান শর্ত দেয় যে পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে এবং চিরতরে হামাস, হিজবুল্লাহ, হুতির মতো 12টি সন্ত্রাসী সংগঠনকে মদত দেওয়া বন্ধ করে দেবে, তাহলেই একমাত্র এই যুদ্ধ থামার সম্ভাবনা থাকতে পারে। কারণ আমেরিকা এবং ইসরায়েল যেভাবে লাগাতার হামলা করে যাচ্ছে, মনে হচ্ছে একটা শেষ দেখেই ছাড়বে। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।